সবাইকে আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সালাম রাখছি, ভালো আছি। একটু একটা মিনিট দাঁড়ান, শুরু করি। আপনারা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। স্যার। ওকে। যেহেতু এটা অনলাইন ক্লাস, আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস আমার। এটা জাস্ট কোনো ক্লাসের মধ্যে পড়বে না, এটা জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটা পরিচয় পর্ব আমাদের। তো পরিচয় পর্বতে সাধারণত যেটা হয় যে সবাইকে আমরা জিজ্ঞাসা করি যে কে কোথা থেকে আসছেন, পড়াশোনা করছেন। তা আসলে অনলাইন ক্লাসে সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এই স্যার জন্য কথা আমি কেটে কেটে আসছে। পরিচিত হব আস্তে আস্তে আপনাদের সাথে, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। কথা কি কেটে যাচ্ছে আমার? জি স্যার, কেটে কেটে আসতেছে। এখনো কি একই সমস্যা? জি স্যার। জি। একটু অপেক্ষা করবেন। হুম। আচ্ছা, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, কিন্তু ওই সেম সমস্যা, কেটে কেটে আসে। হুম। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। স্যার আমার আজকে নেট খুব বাজে রকম ডিস্টার্ব করতেছে, আমি বুঝতেছি না কি কারণে। যাই হোক, আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে দীপ্ত। আমি বর্তমানে কর্মরত আছি সোনালী ব্যাংকে, সিনিয়র অফিসার হিসেবে। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আইবিএ থেকে এমবিএ কমপ্লিট। আর বিদ্যাবাড়ির সাথে অনেকদিন ধরেই পথ চলা, আর এই পথ চলার মধ্যে আজকে আপনাদের সাথে দেখা। আচ্ছা, আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন তারা যে জবকে বা যে চাকরিটাকে কেন্দ্র করে ভর্তি হয়েছেন, সেই চাকরির নামটা কি বলেন তো? যেমন অনেকে ব্যাংকের প্রস্তুতি নেয়, অনেকে বিসিএস এর প্রস্তুতি নেয়, অনেকে প্রাইমারি কিংবা নিবন্ধনের প্রস্তুতি নেয়। সে কি করবো? হ্যাঁ, হ্যাঁ। স্যার করে আমাদের একটা স্যার বিসিএস এর 51তম বিসিএস এর বিসিএস। এটাই জানতে চাচ্ছিলাম যে আপনারা স্যার হচ্ছে এখানে সব বিসিএস ক্যান্ডিডেট, এই তো? অর্থাৎ জি স্যার। আপনাদের মূল লক্ষ্য বিসিএস, কিন্তু পাশাপাশি একটা জিনিস আগে বুঝে নেবেন, মানে এটা হচ্ছে বাস্তবতা কিংবা রিয়েলিটি। আমি আপনাদেরকে ডিসকারেজ করব না, আপনাদেরকে এনকারেজই করব, কিন্তু যে কোনো সেক্টরে নামার আগে তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলা জানাটা খুবই জরুরি। বিসিএস একটা প্রথমত লেন্দি প্রসেস, এবং এখানে যতজন আবেদন করে তার বিপরীতে পোস্টের সংখ্যা কিন্তু খুবই কম, এই তো? এই জন্য আপনাকে প্রস্তুতিটা নিতে হবে এমন ভাবে যাতে একদম ভালোর দিকে থাকা যায়, কারণ ক্যাডার তারাই হয় যাদের হচ্ছে ভালো থাকে বা যারা ভালো করে। এখন যেহেতু আমি ইংরেজি পড়াই, তো আপনাদের সাথে আজকের আলোচনা সম্পূর্ণ ইংরেজি নিয়ে, অর্থাৎ ইংরেজি সম্পর্কিত আমরা খুঁটিনাটি কিছু বিষয় দেখব, যে আসলে কোন জিনিসগুলো পড়বো, কোন জিনিসগুলো বাদ দেব, এই জিনিসগুলা। ঠিক আছে? তাহলে আপনাদের যদি অনুমতি থাকে আমি তাহলে শুরু করি, নাকি? জি স্যার, করতে পারেন। জি স্যার। জি স্যার, শুরু করে না। আচ্ছা, প্রথমত আগে বিসিএস এর যে পরীক্ষা, মানে ইংরেজি যে সাবজেক্টটা, এটা সব পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং কোন পরীক্ষায় কত লাগে তার একটা নমুনা দেই। বিসিএস এ হচ্ছে ইংরেজিতে আসে 30 নম্বরের প্রশ্ন, ব্যাংকে আসে 25 নম্বরের, প্রাইমারিতে যেটা 20 নম্বর, আর নিবন্ধনে সেটা হচ্ছে আরো 20 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো প্রস্তুতি নেব বিসিএস এ, তাহলে বাকি তিনটে কেন বললেন? এখন আপনার রিজিক কোথায় লেখা আছে আপনি কিন্তু জানেন না।
এই জন্য আপনারা যখন প্রস্তুতি নেবেন তখন প্রস্তুতি নিতে হবে সব জবেরই, মানে আমরা সব জবের ইংলিশটাই শেষ করব। এখন আপনি যে পরীক্ষা দেন সেটা আপনার উপরে। অর্থাৎ আমরা যখন পড়বো তখন দেখেন আমরা বিসিএস এর ব্যাচে ইংরেজি পড়তেছি, এর মানে এটা না যে ব্যাংকে পরীক্ষা দিলে আমরা পারবো না, বা প্রাইমারি বা নিবন্ধনে পরীক্ষা দিলে পারবো না। আমরা ইংরেজিটাকে এমন একটা সিলেবাস বা প্যাটার্নে সাজাবো যাতে সব চাকরি পরীক্ষায় এটাতে ভালো করা যায়। আমার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, এখন আসেন যে আমরা হচ্ছে কি কি লাগবে, যে বিসিএস আগে জেনে নেই যে নম্বর বন্টনটা কিরকম। বিসিএস এর যে পরীক্ষা পদ্ধতি, 3টা ধাপে পরীক্ষা হয়। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 200 মার্কের পরীক্ষা হবে 2 ঘন্টা সময়। কাট মার্ক ডিফারেন্ট হয়, বিভিন্ন সময় সেটা বিভিন্ন রকম হয়। প্রশ্ন কঠিন হলে মার্ক কম লাগে, আর সহজ হলে বেশি লাগে, এটা তো সহজ কথা। এরপরে হচ্ছে লিখিত। লিখিততে হচ্ছে 1200 নম্বর। তবে লিখিত 2টা ধাপে হয়। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন 2 ভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে জেনারেল ক্যাডার। জেনারেল মানে হচ্ছে আপনি শিক্ষক হতে চান না, মানে আপনার সাবজেক্টিভ কোনো জবে আপনি যেতে চান না। আরেকটা হচ্ছে বোথ ক্যাডার। বোথ ক্যাডার কোনটা? মানে জেনারেল এবং শিক্ষা ওটা মিলাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, শিক্ষা ক্যাডার। আমার কথা কি শুনছেন এখন? স্যার এখন শুনছি, এতক্ষণ কিছুই শুনিনি। একটু ভাই আজকের দিনটা একটু কষ্ট করতে হবে, ঠিক আমার আছে নেট স্যার। খুবই বাজে অবস্থা। কেন বাজে অবস্থা আমি জানি না। যাই হোক, তো যেটা বললাম 2টা ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে জেনারেল ক্যাডার আর একটা হচ্ছে বোথ ক্যাডার। তো জেনারেল ক্যাডারে হচ্ছে যদি আপনি লিখিত পরীক্ষা দেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে 900 নম্বরের। আর যদি আপনি বোথ ক্যাডার পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে মোট 1200 নম্বরের। স্যার টিকতে এখানে গেলে কত? বোথ ক্যাডারে এখানে কি কি থাকবে? এখানে জেনারেল তো শুধু, হ্যাঁ, জেনারেল ক্যাডারে সবকিছুই থাকবে, শুধু এখানে শিক্ষা ক্যাডারটা যোগ হয়ে যাবে, এতটুকুই তফাৎ। আর ঠিক বোথ আছে, ক্যাডারে ওটাই তো বললাম রে ভাই। বোথ ক্যাডারের জেনারেল ক্যাডারে সবকিছুই থাকবে, শুধু শিক্ষা ক্যাডারটা যোগ হয়ে যাবে, জেনারেল ক্যাডারের শিক্ষাটা থাকবে না। জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন টিকতে গেলে কত লাগে, মানে পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 50%, মানে জেনারেল ক্যাডারে টিকতে গেলে 450 লাগে, আর বোথ ক্যাডারে টিকতে গেলে 600 নম্বর লাগে। এই হচ্ছে, মানে ভাইভাতে যদি যেতে চান তাহলে লিখিততে এই নম্বরটা আপনাকে পেতে হবে। আর ভাইভাতে কত মার্ক? ভাইভাতে হচ্ছে আপনার 100 নম্বরের ভাইভা হয়। ঠিক আছে, আগে যেটা 200 নম্বর ছিল বর্তমানে সেটা 100 নম্বরের ভাইবার হয়। এখন আসেন আমরা দেখি প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টন কত। তাহলে আপনারা লিখবেন এমসিকিউ মার্ক ডিস্ট্রিবিউশন, লিখার দরকার নেই, আপনার এই স্লাইডটাই পেয়ে যাবেন। আচ্ছা, আসেন বাংলায়। বাংলায় হচ্ছে 30 নম্বর, ইংরেজিতে হচ্ছে 30 নম্বর, যেটা কিন্তু আগে 35 করে ছিল। এই রিসেন্ট যে নতুন সিলেবাস 50তম বিসিএস থেকে এটার মার্কটা কমিয়ে আনা হয়েছে। এরপরে গণিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর। এই সাধারণ জ্ঞানের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে হচ্ছে 25 নম্বর, আর আন্তর্জাতিক বিষয়াবলীতে হচ্ছে 25 নম্বর। এই হচ্ছে মোট 50। এরপরে হচ্ছে আইসিটিতে 15 নম্বর, মেন্টাল অ্যাবিলিটিতে হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, এই মেন্টাল অ্যাবিলিটি কিন্তু আগে 10 ছিল, এখন সেটা 15 করা হয়েছে। এরপরে ভূগোলে 10, সায়েন্স বা বিজ্ঞানে হচ্ছে 15। আরেকটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, আমি শর্টকাটে লিখছি নৈমুসু। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এখানে হচ্ছে আবার 15 নম্বর। সংখ্যাগুলো যোগ করে দেখেন সবগুলো হবে 200। এই হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টন। প্রিলিমিনারি পরীক্ষার পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। ঠিক আছে, এখন লিখিত পরীক্ষা আমরা আলোচনা একটু পরে করব। তার আগে, যেহেতু ইংরেজি একটা বড় অংশ 30 নম্বর এবং লিখিত পরীক্ষায় ইংরেজিতে 200 নম্বর থাকে, এই জন্য ইংরেজি সম্পর্কে একটা আমরা ধারণা একটা নিয়ে নেই। তো ইংরেজি 3টা ধাপে হয়, মানে 3টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে গ্রামার, একটা ভোকাবুলারি, আর একটা হচ্ছে লিটারেচার।
এই তিনটা মিলে হচ্ছে আমার কত মার্ক? 30 নম্বর। কৃষ্ণ। এখন বলতে পারেন যে ভাই তাহলে কোনটাতে কত নম্বর? হ্যাঁ, লিটারেচার হচ্ছে 15 নম্বর, মানে 30-এর মধ্যে লিটারেচার কত? 15। 15। 15 আর এই যে গ্রামার ভোকাবুলারি এই দুটা মিলে হচ্ছে 15। হ্যাঁ, তবে লিটারেচারে যে 15 মার্ক, এই 15 মার্ক কিন্তু মানে 10 নম্বরও হতে পারে। মানে এমন হতে পারে কিছু কিছু পরীক্ষা এর আগে ঘটছে যে লিটারেচারে 15 নম্বর থাকলেও পরে আসছে 10, বাকি যে 5 এটা গ্রামার আর ভোকাবুলারি থেকে প্রশ্ন করা হয়েছে। এই জন্য এই সিলেবাসটা এক্সাক্ট নয়। মানে পিএসসি এটা বলছে যে লিটারেচার থেকে 15 আসবে, বাকিটা 15 আসবে, কিন্তু এটা আসলে নির্দিষ্ট নয়, এটা চেঞ্জ হতে পারে। এখন আমরা লিটারেচার যে অংশটা, এই লিটারেচারের অংশের ক্লাস আরেকজন নিবে, মানে আপনাদের জাহিদ স্যার নিবে। তো আমি লিটারেচার নিয়ে কোনো কথা বললাম না, তাও দুটো একটা ক্লাসে দেখা হতে পারে আপনাদের সাথে। আমি আপনাদের সাথে পুরো কোর্সে এই গ্রামারের ভোকাবুলারির সাথে থাকবো। এখন এই দুটো অংশের মধ্যে বলেন তো আপনাদের সমস্যা কোনটাতে বেশি বোধ করেন? vocabulary, আচ্ছা, ভোকাবুলারির সমস্যাটা যদি আমি একটু বলি, তাহলে কিন্তু ভোকাবুলারি বোঝেন না ব্যাপারটা কিন্তু এমন না, আপনাদের ভোকাবুলারি মনে থাকে না বা ভুলে যান, সমস্যা কিন্তু এই জায়গায়, রাইট? जी सर, হুম। जी सर, আচ্ছা, তাহলে তাহলে বোঝার বিষয়টা কোথায়? বোঝার বিষয়টা কিন্তু মূলত কোথায়? গ্রামারে। grammar, এখন আমি আপনাদের গ্রামার পড়াবো আর ভোকাবুলারি কিভাবে পড়বেন তা একটু একটা ধারণা দিব। দেখেন ভোকাবুলারি যে মূল সমস্যাটা হয়, আমি সমস্যাটা বলার আগে দেখে নেই যে ভোকাবুলারিতে কি কি টপিক থেকে প্রশ্ন আসে। সিনোনিম অ্যান্টোনিমস আসে, এরপরে হচ্ছে কারেক্ট স্পেলিং আসে, প্রিপজিশন আসে, ফ্রেজেস এন্ড ইডিয়মস আসে, এক কথায় প্রকাশ কিংবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, এরপরে হচ্ছে প্রবাদ এন্ড ট্রান্সলেশন আসে, গ্রুপ ভার্ব আসে আর অ্যানালজি আসে। এই বিষয়গুলো হচ্ছে সবগুলো আসে আপনার মুখস্থ পার্টে বা ভোকাবুলারি পার্টে। এখন এই সিলেবাসটা অনেক বড়, কারণ নির্দিষ্ট করে বলা নাই যে কোন শব্দগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কিন্তু একটা ধারণা আমরা করে নেই যে কোন কোন বিষয়গুলো আসতে পারে। স্যার এই অ্যানালজি এটা আবার কি? এটা তো পড়িনি। আপনারা যে ভুলটা করেন মানে ভোকাবুলারি পড়া শুরু করেন তখন এটা ভুল করে বসেন। কিরকম ভুলটা জানেন? আপনাদের ভুলটা কোথায় হয়? আপনারা যে কাজটা করেন, আগে সিনোনিম অ্যান্টোনিম শুরু করেন, খুব উৎসাহ নিয়ে শুরু করেন, সিনোনিম অ্যান্টোনিম 2-3 মাস পড়লেন। তে 2-3 মাস পড়ার পরে মনে করেন সিনোনিম অ্যান্টোনিম যতটুকু আপনারা যে বই ফলো করতেছেন অতটুকু শেষ করলেন। তারপরে শুরু করলেন কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং 15 দিন পড়লেন। এরপর শুরু করলেন প্রিপজিশন, আরো 15 দিন পড়লেন, মানে ধরেন শেষ করলেন কথার কথা। তাহলে দেখেন তো সিনোনিম অ্যান্টোনিম পড়ে আপনি 2-3 মাস একসাথে পড়ছেন, পড়ার পর 1 মাস সিনোনিম অ্যান্টোনিম থেকে দূরে আছেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে সিনোনিম অ্যান্টোনিম আর মনে থাকবে আপনার? হ্যাঁ, স্যার। ना सर, না। আবার ফ্রেজ এন্ড ইডিয়ম যদি আপনি 1 মাস পড়েন, তাহলে দেখেন অটোমেটিক্যালি আপনি সিনোনিম অ্যান্টোনিম ভুলে যাবেন, কারেক্ট স্পেলিংও ভুলে যাবেন, প্রিপজিশনও অনেকটা ভুলে যাবেন। তাহলে আমাদেরকে কিভাবে পড়তে হবে তার একটা নমুনা কি? সবগুলো একবারে খাওয়া যাবে না। ধরেন আপনি কোনো বুফে খাইতে গেছেন, আপনার সামনে অনেকগুলো আইটেম রাখা আছে। আচ্ছা, আপনি কি শুধু একটা আইটেমই খাবেন? কেন স্যার না সবগুলা থেকে একটু একটু করে টেস্ট করতে সবগুলো কিন্তু একটু একটু করে আমরা নেই। অর্থাৎ ভোকাবুলারি পড়ার সিস্টেমটা হচ্ছে এরকমই। ভোকাবুলারি মানে হচ্ছে বুফে, সামনে অনেকগুলো আইটেম আছে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস টাচ করতে হবে। এখন ধরেন আপনি সিনোনিম অ্যান্টোনিম পড়লেন প্রতিদিন 10টা করে, তাহলে দেখেন যদি পরীক্ষা 6 মাস পর হয়, 6 মাস পর, আমি 6 মাস ধরলাম না, ধরেন 100 দিন পর পরীক্ষা হইলো, আমরা একটা 100 ডেজ প্ল্যান নিব, মানে 100 দিনের একটা প্ল্যান নিব বা পরিকল্পনা। তো আপনি 100 দিন যদি 10টা করে ওয়ার্ড পড়েন, তাহলে দেখেন তো কয়টা ওয়ার্ড হয়? 1000, 1000। আবার কারেক্ট স্পেলিং যদি 5টা করে পড়ি তাহলে 100 দিনে কয়টা হয়? 500। 500, এখন দেখেন এই যে 10টা ওয়ার্ড আপনি পড়বেন, এই 10টা ওয়ার্ড নতুন 10টা ওয়ার্ড, যে 10টা ওয়ার্ড আপনি জানেন না। ঠিক আছে, এখন অনেকে আপনাকে হতাশ করে বলবে যে আমরা তো ওয়ার্ড পড়ছি 8-10 হাজার, কিন্তু আসলে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে আমি বুঝাই। একটা শব্দ ধরেন অ্যাব্রিজ, ধরে নেন এই শব্দের অর্থ আপনারা জানেন না। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত করা বা ছোট করা, সহজ কথা। এখন দেখেন তো সংক্ষিপ্ত করা বা ছোট করা কিংবা কমানো, এই কমানোর সিনোনিম গুলো কি কি? দেখেন তো, রিডিউস মানে কমানো, আপনি জানেন না?
ডিক্রিজ জি ডিক্রিজ মানে কমানো, আপনি জানেন কি না? জি ডিমিনিশ মানে কমানো, জানেন? জি না স্যার স্যার ডিক্লাইন মানে কমানো, জানেন? জি হুম। জি স্যার আচ্ছা, শর্টেন মানে ছোট করা, জানেন তো নাকি? জি জি কাট মানে ছোট করা, জানেন? বা কাটা। জি তাহলে দেখেন, এই একটা শব্দের বিপরীতে আমরা 6টা শব্দ পাচ্ছি। এখন এই 6টা শব্দ কিন্তু আপনারা ম্যাক্সিমামই জানেন। এখন আপনি যদি বলেন যে ভাই এই একটার 6টা সব মিলে আমি ওয়ার্ড করলাম 7টা, তাহলে কি সংখ্যাটা ঠিক হইলো? না না, কারণ এগুলো আপনি জানেন। আপনাকে জানতে হবে এই অজানাগুলা। তাহলে আপনি প্রতিদিন অজানা শব্দ জানতে হবে কয়টা? 10টা 10টা। করে। 10টা ঠিক আছে। আবার একইভাবে ক্যারেক্টার স্পেলিং, প্রিপোজিশন, অর্থাৎ একইভাবে আগাইতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে 10টা করে পড়বো, তাহলে বিভিন্ন বই থেকে তো বিভিন্নটা পড়তে হবে। হ্যাঁ, তো তার একটা সমাধান যদি দিয়ে দেই, আপনারা কি আমার সাথে পড়বেন? জি স্যার অবশ্যই। জি স্যার সমাধানটা হচ্ছে একটা পিডিএফ দিব আপনাদেরকে, এই পিডিএফটা আপনারা প্রিন্ট করে নেবেন। হুম। প্রিন্ট করে নিয়ে আপনাদেরকে ওই যে ভাগ ভাগ করে পড়া, আমি আপনাকে ভাগ করে দিচ্ছি। দেখেন রিল 1 দেখতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকটা ড্রিল পড়বেন 4 দিন করে। কয়দিন? 4 দিন। আর একদিন রাখবেন ওই 4 দিনের পড়াটাকে রিভাইজ দেওয়ার জন্য। তাহলে প্রতিটা ড্রিলের সময় যাচ্ছে কয়দিন? 5 দিন 5 দিন। আমরা প্ল্যান নিছি কয়দিনের? 100 100 দিন। দিনে তাহলে এখানে ড্রিলও আছে 20টা। তাহলে প্রত্যেকটা ড্রিল যদি আমি 5 দিন করে পড়ি, তাহলে কি 100 দিন শেষ হয়ে যেত নাকি? জি এখন পড়ার সিস্টেমটা একটু দেখেন কিরকম সিস্টেম। আপনার সামনে যেহেতু ড্রিল 1 শেষ করার জন্য 4 দিন আছে, আপনি কি করবেন? এই প্রথম 3টে ওয়ার্ড, তার অর্থ, সিনোনিম, অ্যান্টোনিমস, অর্থাৎ প্রথম 3টা শব্দের জন্য সিনোনিম অ্যান্টোনিম অর্থ আজকে শিখলেন। পরের দিন পড়বেন বাকি 3টা, তারপরের দিন তারপরের 4টা বা 3টা, মানে এরকম ভাগ করে নেবেন। একইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই 2 4 5টা করে পড়বেন। গ্রুপ ভার্ব, তারপরে ফ্রেজ ইন ইডিয়ম, তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং, এক কথায় প্রকাশ, প্রবাদ অ্যান্ড ট্রান্সলেশন, এরপরে অ্যানালজি। আপনি অ্যানালজি এখন পড়বেন না, মানে অ্যানালজি পড়বেনই না এখন। অ্যানালজি পড়বেন কখন জানেন? এই 100 দিন পর, যখন এই সবগুলো ড্রিল শেষ হয়ে যাবে, তারপর আপনি অ্যানালজি করবেন। অ্যানালজি মানে হচ্ছে 2টা শব্দ আপনাকে দিবে, এই 2টা শব্দের মধ্যে সাদৃশ্য কোথায়। হুম। এবং অপশনে ওই সম্পর্কটা আপনাকে বের করতে হবে কি রকম। যেমন দেখেন তো, বোটানি আর প্ল্যান্ট। তাহলে বোটানি আর প্ল্যান্টের সম্পর্ক কি বলেন তো? বোটানি একটা বিষয়ের বোটানি নাম, আছে যেখানে উদ্ভিদ সম্পর্কে বা প্লান্ট সম্পর্কে পড়ানো হয়। সম্পর্কটা বুঝছেন? জি জি স্যার তাহলে 4টা অপশনের মধ্যে এখন দেখেন, ক্লাউড মানে হচ্ছে মেঘ। আচ্ছা, মেঘের মধ্যে কি বৃষ্টি পড়ানো হয়? না না না। স্যার ফ্রুটের মধ্যে কি ফ্লাওয়ার পড়ানো হয়? না সায়েন্সের মধ্যে কি শুধু কেমিক্যাল পড়ানো হয়? না না। কিন্তু জুওলজিতে কি অ্যানিমেল পড়ানো হয়? হ্যাঁ জি এই যে সম্পর্কটা বের করার নামই হচ্ছে অ্যানালজি। তাহলে সম্পর্ক বের করতে গেলে আপনাকে কি জানতে হবে? আগে শব্দার্থ জানতে হবে। এই জন্য আপনি অ্যানালজি পড়বেন না। পড়বো কখন? আগে শব্দার্থ শিখি, তারপর। কথা বুঝছেন? জি স্যার জি স্যার হ্যাঁ। জি স্যার আচ্ছা, তাহলে একইভাবে ড্রিল 1 শেষ করার পরে 5 দিন আবারও ড্রিল 2। ড্রিল 2 তেও একই অবস্থা। দেখেন, এখানে ওয়ার্ড আছে, তারপরে আছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস, এরপরে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এরপরে হচ্ছে দেখেন ফ্রেজেস এন্ড ইডিয়মস, এরপরে হচ্ছে কারেক্ট স্পেলিং। এই সবগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ড্রিল 5 দিন করে পড়া। তাহলে আমাদের কয় দিনে শেষ হচ্ছে? 100 দিনে 100 দিন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি স্যার এই পদ্ধতি ফলো করেন, দেখেন আশা করি হতাশ হবেন না। এবং দেখবেন আরেকটা বিষয় এই পদ্ধতির কাজ বলি, আপনি আজকে যদি 10টা ওয়ার্ড পড়েন, তাহলে পরের দিন যদি ওই আরো 10টা পড়েন, তাহলে দেখেন তো এই 10টা পড়তে গিয়ে উপরের 10টা পড়তে অটোমেটিক চোখ চলে যাবে আপনার। বা একবার রিভাইজ দিয়ে আসবেন, 2 3 মিনিট লাগবে। কথা বুঝতে পারছেন? জি স্যার জি জি স্যার এটা হচ্ছে মানে প্রতিদিন বারবার আপনার ব্রেনটাকে রিচার্জ করা, যাতে আমাদের মনে থাকে। এই হচ্ছে আমার ভোকাবুলারি প্ল্যান। এবং আমি আপনাদের একটা পরীক্ষা নিতে পারি, মনে করেন 4 5টা ড্রিল মিলে একটা পরীক্ষা নিলাম, এরকম কিন্তু একটা কাজ করতে পারি। কথা বুঝতে পারছেন? জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে নেক্সটে আসেন। এখন আসেন হচ্ছে
গ্রামার অংশে, গ্রামার অংশে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জরুরি, যে আমরা কি কি পড়বো আর কি কি বাদ দেবো, এটা একটা মানে মেজর কোশ্চেন। তো আপনাদের আমি একটা ইংরেজির আজকে সিলেবাস দিয়ে দিই, যে সিলেবাসের পরীক্ষা দেন আপনি, যদি প্রাইমারি পরীক্ষা দেন, নিবন্ধন পরীক্ষা দেন, বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এডি, মানে যা মন চায় পরীক্ষা দেন, কোনো সমস্যা নাই, ওই এক সিলেবাসের মধ্যেই সবকিছু আসবে। ফারহানা আক্তার, একটু সাউন্ড আসতেছে আপু। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন ভাই এই পর্যন্ত? জি জি স্যার। জি স্যার এখন আপনাদের আমি একটা গুড নিউজ বলবো, একটা ব্যাড নিউজ বলবো, মানে একটা আশার কথা বলবো, একটা হতাশার কথা বলবো, কোনটা আগে শুনবেন? হতাশা সব ভালো তার, সব ভালো তার। আগে আগে হতাশা। হতাশা স্যার। আমার পড়ানোর থেকে কোনো প্রশ্ন আপনি কমন পাবেন না, এটা হচ্ছে হতাশার কথা। হুম। তাহলে আলহামদুলিল্লাহ না। আশার কথাটা কি? আমি আপনাদেরকে প্রশ্ন কমন দিতে পারবো না, কিন্তু যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো আপনাদের কনসেপ্টের বাহিরে থাকবে, যাবে না, কনসেপ্টের মধ্যেই থাকবে। এখন কি আশাহত হইলেন নাকি হতাশাগ্রস্ত হইলেন? না, আশা হতো স্যার। আশাহত। স্যার অনেক সময় তো স্যার সেম সেম আসতেও পারে। আসতে পারে, কিন্তু এটা সেটা ভাগ্য। নিশ্চয়তা আমি দিতে পারবো না। কারণ দেখেন, ইংরেজির একটা নিয়মের বিপরীতে কয়েকশো প্রশ্ন বানানো সম্ভব না। জি স্যার। তাহলে আমি কি আপনাকে প্রশ্ন কমন দেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আমি আপনাকে যা পড়াবো, এই প্রশ্নগুলো আপনার কনসেপ্টের মধ্যে থাকবে, এর বাইরে কিছু যাবে না। এখন স্যার আপনার কি কনসেপ্ট ঠিক থাকলেই তো স্যার হবে। এটাই কথা ভাই, আমার কথা হচ্ছে কনসেপ্ট ঠিক রাখা। আমি প্রশ্ন কমন দিতে কোনো সম্ভব না, কিন্তু যা পড়াবো এর মধ্যে থাকবে, এইটুকু রেসপন্সিবিলিটি আমার। স্যার তাহলে যে ভোকাবুলারির যে পিডিএফ শিটটা দিলেন না, স্যার ওইখান থেকে ভোকাবুলারি, কি আসবে না? ভোকাবুলারি 100% কমন ফালানো সম্ভব না, আমি এটাও বলে দিই। সেটা আপনি যেই থেকে পড়েন, ওই শিটটা থেকে আপনি সর্বোচ্চ 60 থেকে 70% কমন পাবেন। হুম। এটা হচ্ছে তিক্ত সত্য। এখন আমি যদি আপনাকে আশা দিয়ে বলি ভাই 100% কমন, হ্যাঁ, এক মানে একটা পড়লেই যথেষ্ট, ওই যে বলেন এক ফাইলই যথেষ্ট, ওই টাইপের, এরকম চাপাবাজি আমার দ্বারা সম্ভব না। আমার কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? জি স্যার। আমি পার্সোনালি খুবই প্র্যাকটিক্যাল মানুষ, এই জন্য এই 60 থেকে 70% এর বেশি পাবেন না, এর মধ্যেই থাকবে, এর কমও হবে না। যদি বেশি আসে তাহলে ভালো, কিন্তু কম আসবে না, এতটুকু বলবো। স্যার এখন এটার আপনি পাশাপাশি কি আমাদের অন্য কোনো বই ফলো করতে হবে না, শুধু শিটটা শেষ আগে করলেই ওটা শেষ হবে? করেন, তারপর যা লাগে আমি বলবো, যদি জি বেঁচে স্যার। থাকি। বুঝতে পারছেন কথা ভাই সবাই? স্যার জি এই স্যার। পিডিএফটা এখন আমরা আসেন কবে পাবো? গ্রামার থেকে কি কি পড়বেন তার একটা সিলেবাস দেখি। স্লাইডটা আপনারা পেয়ে যাবেন। এই যে নাউন, নাউন থেকে পড়তে হয় হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। এরপরে নাউন বসে কোথায় কোথায়, যে প্লেসমেন্টটা জানতে হয়, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্লেসমেন্ট জানাটা গুরুত্বপূর্ণ, যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ ভার্ব কোথায় বসে, এই জিনিসগুলো কিন্তু জানাটা খুবই জরুরি, না হলে লিখতে পারবেন না, পড়তেও পারবেন না ঠিকঠাক মতো। এরপরে ক্লাসিফিকেশন, যে নাউন কোথায় কিভাবে বসে। এরপরে হচ্ছে নাম্বার প্লাস জেন্ডার, যে নাম্বার কোথায়, আর মানে এই টপিকটা পিএসসির খুবই প্রিয় একটা টপিক। নাম্বার আর জেন্ডার প্রতি বছর একটা বা দুটো প্রশ্ন তারা দেয়, কিন্তু প্রশ্ন কমন দিতে পারবো না, কিন্তু কনসেপ্টের বাইরে যাবে না। এরপরে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারটা ডিটেলস পড়তে হয়, কারণ এর মধ্যে কিছু লিখিত কিছু অংশের মধ্যে চলে আসে। এরপরে হচ্ছে প্রোনাউনে যাই। প্রোনাউন থেকে লাগে হচ্ছে ক্লাসিফিকেশন, যে কোনটা কোন প্রোনাউন। এরপরে হচ্ছে ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন, যে পার্সোনাল প্রোনাউন বাক্যের কোথায় কোথায় বসে। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন ডিটেলস, এটা কিন্তু রিটেনে খুবই লাগে, যেটা যেটা ডিটেলস পড়ার দরকার, রিটেন সহ পড়া দরকার। আমরা একদম পুরো কনসেপ্ট মানে একদম ডিপে যাব, যত দূর যাওয়া যায়, মানে যা এটা হচ্ছে টাফ কোশ্চেন হবে না, এই দূর পর্যন্ত যাব, একদম জিরো থেকে শুরু করে। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার এখন আসেন ভার্ব। দেখেন একটা বাক্যের প্রাণকেন্দ্র কাকে বলা হয়? ভার্বকে ভার্ব। বলা হয়। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, এবং একটা বাক্য যদি সংসার হয়, সাবজেক্ট যদি হাজবেন্ড এবং ভার্ব যদি ওয়াইফ হয়, তাহলে বলেন তো পাওয়ার কার বেশি হয়? ওয়াইফের। ওয়াইফ অর্থাৎ স্যার। বাক্যের মধ্যে পাওয়ার কার বেশি? ভার্বের। ভার্বের। বুঝতে পারছেন? এই জন্য আমরা ভার্বকে দিছি ভার্ব দ্য বিগিনিং, মানে কেবল শুরু।
এই বিগিনিং এ কি কি লাগে বলা আছে হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশন, যে কত ভাগে ভাগ করা যায় এবং কিভাবে চেনা যায়। এর পরের যে ধাপটা, এটা খুবই জরুরি, কিন্তু আপনি প্রিলিতে কোনো কোশ্চেন আসবে না এটা থেকে। মানে ফাইনিট ভার্ব কিভাবে গঠন করা যায় আর নন ফাইনিট ভার্ব কিভাবে গঠন করা যায়, এটা থেকে প্রিলিতে প্রশ্ন আপনি পাবেন না। কিন্তু রিটেনে যদি লিখতে যান, তাহলে দেখেন তো পৃথিবীর কোনো বাক্য কি ফাইনিট ভার্ব ছাড়া লেখা সম্ভব? সম্ভব না। না। হ্যাঁ, তাহলে ফাইনিট ভার্ব আপনাকে লাগবে। এই ফাইনিট ভার্ব গঠন কিভাবে করা যায়, পৃথিবীতে 5টা উপায় আছে বা 5টা স্ট্রাকচার আছে যেভাবে ফাইনাল ভার্ব গঠন করা যায়। অর্থাৎ পৃথিবীর সকল বাক্য, যত হাজার কোটি বাক্য এ যাবত হয়েছে এবং ভবিষ্যতে হবে, সবগুলো এই 5টা স্ট্রাকচারের মধ্যে থাকতে বাধ্য, না হলে সেটা বাক্যই হবে না। আমরা দেখবো এই 5টা স্ট্রাকচার কিভাবে গঠন করে। এই 5টা জানলে নন ফাইনাইট অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। এরপরে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কি কি, মানে মানে কিভাবে চেনা যায়, ফ্যাক্টিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, কগনেট ভার্ব, সাবজাংটিভ, এরপরে রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল, স্ট্যাটিভ, অ্যাকশন ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, জেরান্ডার, পার্টিসিপল। এখন এতগুলো ভার্বের নাম দেখে কি কেউ নতুন কিছু পাইলেন নাকি আগে থেকে সবগুলোই জানতেন? স্যার এগুলো তো এই যে ফ্যাসিটিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এটা স্যার নতুন জানি না এই সম্বন্ধে। নতুন, নতুনের জন্য কোনো কিছু ভয় পাইয়েন না। আমরা সবগুলোই শিখবো, কোনো কিছু বাদ দিব না, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আসেন। এরপরে যাইতে হয় হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভে কি কি লাগে? আইডেন্টিফিকেশনটা জরুরি, সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করা যায়, এগুলো একটু জরুরি। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে কোথায়, প্লেসমেন্ট। এরপরে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই প্রশ্নটা ব্যাংকে বেশি আসে, কিন্তু বিসিএস আপনাদেরকে জানতে হবে। এরপরে অ্যাডভার্ব এন্ড ইটস প্লেসমেন্ট, যে অ্যাডভার্ব বসে কোথায় কোথায়, এইটা একটা। এরপরে ইনভার্সন, ইনভার্সন টপিকটা আপনাদের লেকচারে নাই বা কন্টেন্টে নাই, কিন্তু এটা আমরা আলাদা করে দেখব যে ইনভার্সন কি বা কিভাবে হয়। এই কয়েকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। এরপরে হচ্ছে আবারও ভার্বের পার্ট 2, মানে কনক্লুশন। এখানে লাগবে হচ্ছে টেন্স, টেন্সের ডিটেইলস লাগে, যে টেন্স কোথায় কিভাবে বসে, ঠিক আছে? কারণ এই আপনি যদি ট্রান্সলেশন করতে যান, একটা তথ্য বলে রাখি, ট্রান্সলেশনে বিসিএস এ কত মার্ক থাকে? মনে রাখেন, ট্রান্সলেশনে মার্ক থাকে 65, যেখানে গণিতে মার্ক থাকে 50। তো ট্রান্সলেশন যখন আপনি করবেন, তখন ট্রান্সলেশনে সব ভুল মাফ করলেও এই টেন্সের ভুল কখনো মাফ করে না। এই জন্য টেন্সটা ডিটেইল জানতে হয়। তো আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিব ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে আপনারা যে টেন্স 12টা, এই 12টা টেন্সের গঠন এবং মানে 12টা টেন্সের স্ট্রাকচার এবং কোন টেন্সের কি অক্সিলিয়ারি ভার্ব, এই জিনিসটা আপনাদের একটু হোমওয়ার্ক করতে পারবেন? জি স্যার। জি স্যার। মানে 12টা টেন্সের কোনটার কি স্ট্রাকচার আর কোনটার কি অক্সিলিয়ারি ভার্ব, এটা একটু আপনারা হোমওয়ার্ক হিসেবে আগে জেনে রাখবেন। এবং আরেকটা বিষয় একটু পেইন দিব আপনাদের, বা এটা আগে থেকে বলি, সেটা হচ্ছে আপনারা ছোটবেলায় পড়তেন না যে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন থাকলে কন্টিনিউয়াস টেন্স, ইয়াসো, ইয়াসি, ইয়াসিন থাকলে পারফেক্ট টেন্স, মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওইভাবে এখানেও করবেন, যে কোন ক্রিয়ার শেষে কি থাকলে কোন টেন্স হয়, এটা একটু জরুরি। এরপরে লাগে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে এই টপিকটা না পড়া আপনাদেরকে অপরাধ বলে গণ্য করা হয়। এবং কোন পরীক্ষা, মানে যদি 100টা পরীক্ষা আপনি দেন, তার মধ্যে দেখবেন 99টা পরীক্ষার মধ্যে এই টপিক থেকে প্রশ্ন আসবেই। মানে আমরা একটা মজা করে কথা বলি, যে প্রশ্নের সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন থাকে না, সেটা কোনো প্রশ্নই হয় না। এটা আমরা প্রায় বলি একটা কথা। এবং এমনও পরীক্ষা রিটেনেও দেখছি, থাকে স্যার, হ্যাঁ হ্যাঁ, রিটেনেও থাকে। না রিটেনে থাকবে না, কিন্তু লিখতে গেলে তো ভাই, আপনি যদি লিখতে চান তাহলে কি কোনো বাক্য সাবজেক্ট ভার্ব ছাড়া লিখতে পারবেন? না। মানে সবগুলো ইন্টারকানেক্টেড। এবং বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায় এই একটা টপিক থেকে একটা পরীক্ষায় 3টা প্রশ্ন আসছে, এটা এতটাই জরুরি। এরপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এরপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস আছে। এই জিনিসগুলো থেকে আপনারা যে কোনো পরীক্ষায় 3 মার্ক থেকে 4 মার্ক কমন পাওয়ার একটা খুব প্রবল সম্ভাবনা থাকে।
এখানে ক্লাসও নিতে হবে 3 থেকে 4টা। বলে দিই হ্যাঁ 3টা ক্লাস পড়বে এখানে। এখন বলতে পারেন যে ভাই 3টা ক্লাস কইরে মাত্র 3 মার্ক, তাহলে কেমন হইলো? ঠিক আছে, এখন অনলাইনে তো বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যে এক এক ক্লাস থেকে 3-4 মার্ক কমন, দেখছেন না? জি জি। এখন ওদেরকে যদি প্রশ্ন করে ভাই আপনি কি করেন, তখন উত্তর আসে যে না, কোনো জব টব কিছু করি না। বাকিটা বুঝেন। যাই হোক, আসেন এরপরে সেন্টেন্স স্ট্রাকচার, যে সেন্টেন্স বসে কোথায় কোথায়, মানে সেন্টেন্স স্ট্রাকচারে কি কি জানতে হয় তার একটা নমুনা দেখেন। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, যে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। এরপরে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, তারপরে আইডেন্টিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লজ। এই 3টা থেকে আপনি যে কোনো বিসিএস পরীক্ষা দেন 1 মার্ক অথবা 2 মার্ক পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। 2 মার্ক আসার সম্ভাবনা বেশি, তবে 1 মার্ক ধরে নেওয়াটা ভালো, কমটাই ধরি। এরপরে হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ এন্ড রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, এটা রিটেনের জন্য খুবই জরুরি। এটা আপনাদের আলাদা করে মানে শেখানোর জন্য কোনো ক্লাস নাই, কিন্তু আমি একটা এক্সট্রা ক্লাস এখানে নেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এরপরে হচ্ছে এমবেডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, এই বিষয়গুলো হচ্ছে সবগুলা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেই পড়বে, যেটা রিটেনের জন্য সমান তালে গুরুত্বপূর্ণ। এরপরে কি, এরপরে হচ্ছে লাগবে আপনাদের ফ্রেজ, 1 মার্ক নিশ্চিত আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কি কি লাগে, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই টাইপের অবস্থা। এরপরে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্ট, এটা আপনাদের কন্টেন্টে নাই, এটা ব্যাংকে প্রশ্ন বেশি আসে, কিন্তু তারপরেও আমরা বিসিএস পড়ার সময় এটা দেখব। এরপরে হচ্ছে প্যারালেলিজম, রিডান্ডেন্সি, আর একটা হচ্ছে আপনার প্রিপোজিশন। এই হচ্ছে আমার টোটাল গ্রামারের সিলেবাস। এই পর্যন্ত কোনো প্রশ্ন আপনাদের আছে? স্যার এইগুলো কি শুধু পিলির জন্য নাকি রিটেন পিলি দুটাই? দেখেন ভাই, আপনি যখন পড়বেন তখন আপনাকে অবশ্যই প্রিলির বেজ আগে ঠিক করতে হবে, তারপর রিটেন। হ্যাঁ, কিন্তু আমরা প্রিলির মধ্যে কিছু কিছু জিনিস দেখবো যেগুলো আপনাদের রিটেনে খুব বড় রকম হেল্প করবে। হ্যাঁ, বুঝতে পারছেন কথা? জি স্যার। এরপরে আসেন বুক লিস্ট আর সাজেশনস। আমি এইটা নিয়ে এখন কোনো কথা বলবো না, এর কারণ আছে। আপনাদের আগে ক্লাসটা আমি শুরু করি, তারপর এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা কথা একটু মনে রাখবেন, সেই কথাটা হচ্ছে আপনারা কোন বই ফলো করবেন, কি করবেন না করবেন এ ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই, আপনারা যে বই মন চায় ফলো করবেন। কিন্তু একটা কথা, সবাই ক্লাস নোট করবেন অবশ্যই। এটা আপনাকে এনশিওর করতে পারি যে এই ক্লাস নোটের চেয়ে বেটার কোনো কিছু আপনার হবে না। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। এটা জি একটা, স্যার এই ক্লাস নোটটা আপনি রিভাইজ দিবেন, ক্লাস নোটের মধ্যে যে রুলস গুলো আপনি পড়বেন এগুলাই আপনি রিভাইজ দিবেন। ঠিক আছে? রিভাইজ জি দেওয়ার স্যার পরে এটার আলোকে কোশ্চেন সলভ করবেন, মানে যে নোটটা আপনাকে দিছি সেই নোটটার আলোকেই আপনি কোশ্চেন সলভ করবেন। আর কোশ্চেন সলভ করার পরে যে সমস্যাগুলো পাবেন সেগুলা প্রবলেম সলভ করবেন, সেটা আপনি সলভ করার ট্রাই করবেন, আর আপনি না পারলে আমি আছি। কথা কি বুঝছেন? স্যার জি আমরা স্যার প্র্যাকটিস করার স্যার জন্য কি কোনো বই ফলো করতে পারি? আপাতত বই নিয়ে কোনো কথা বলবো না, আপনাদের কাছে যে বই আছে আপনারা সেটা নিয়ে শুরু করেন। মানে ওই যে যার কাছে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, ব্যাপারটা এরকম। কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এটা গেল। এখন আসেন রিটেন নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। দেখেন, রিটেনে হচ্ছে 200 মার্কের জন্য 2টা পার্ট হয়, একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট। খুব শর্টে একটা ধারণা দিই, যে ফার্স্ট পার্টে থাকে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা থাকবে একটা বড় সড়ো রকমের প্যাসেজ, মানে আহ, ছোট ছোট লেখা, কিন্তু পুরো 1-1.5 পেজ, মানে 1.5 পেজ পর্যন্ত প্যাসেজ হয়। ওই প্যাসেজ থেকে দেখবেন কি কি প্রশ্ন হয় তার একটা বলি। প্রথমত আসে হচ্ছে আনসারিং কোশ্চেন, ওই প্যাসেজ থেকে আপনাকে 5টা প্রশ্ন দিবে, সেই 5টা প্রশ্নে আপনাকে উত্তর করতে হবে, প্রত্যেকটাতে 6 মার্ক করে। অথবা আপনাকে 10টা প্রশ্ন দিবে, 3 মার্ক করে, 30 মার্ক। এখন ছোটবেলায় আপনারা যে কাজটা করতেন বা আমরাও করতাম, আমিও করছি, আমরা ওই প্যাসেজ থেকে যখন প্রশ্ন দিত
আমরা ওই প্রশ্নের লাইনটা প্যাসেজে খুঁজে বের করতাম, তারপর পুরো লাইন কপি মারতাম। এই আকাম করছি না? জি স্যার এই বিসিএস এর ক্ষেত্রে বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই আকাম যদি করছেন ভুলক্রমেও, নাম্বার সরাসরি 0 পাবেন, উইদাউট এনি মার্সি, কোনো ক্ষমা করবে না তারা। এই জন্য কোনো লাইন কপি করা নিষিদ্ধ, এবং কোনো শব্দও কপি না করা ট্রাই করবেন সেই শব্দটা সিনোনিম দিয়ে লিখতে। এরপরে কি লাগে? মেক সেন্টেন্স। ওই প্যাসেজের মধ্যে দেখবেন 10টা সেন্টেন্স আন্ডারলাইন করে দিছে আপনাকে, ওই 10টা সেন্টেন্স দিয়ে 10টা বাক্য বানাইতে হবে, অর্থবোধক বাক্য। এখন আবার ধরেন আপনাকে একটা ওয়ার্ড দিছে যে হচ্ছে আহ, এই যে QUALN, কোয়ান। এখন আপনি দিলেন আই ডোন্ট নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোয়ান, বাক্য কিন্তু হয়েছে, তাহলে কি নাম্বার দিবে বলে মনে হয় আপনার? হ্যাঁ, না, দিবে না। দিবে না। এরকম বিটলামি করেন না, ওরা কিন্তু আরো বড় বিটলা। এরপরে কম্বাইনিং সেন্টেন্স, এই টপিকটা নতুন, এটা আমরা রিটেনের ক্লাসে দেখবো, এখন বুঝবেন না, বললেও বুঝবেন না। ইরর ডিটেকশন একটা প্যাসেজ দিবে আপনাকে, প্যাসেজের মধ্যে কিছু গ্রামাটিক্যাল ভুল করা থাকবে, কিছু শব্দের ভুল করা থাকবে, দাড়ি কমা সেমিকোলন ভুল করা থাকবে, তারপরে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে ভুল করা থাকবে। ওগুলো সবকিছু ঠিক করে পুরো প্যাসেজটা লিখে দিতে হবে, এখানে 10 নম্বর। এরপর হচ্ছে সামারি, সামারিতে 20 নম্বর। আর হচ্ছে লেটার টু দ্য এডিটর। সামারি বলতে কি, এই প্যাসেজটাকে আপনাকে সামারি করতে হবে 1 পেজের মধ্যে, 1 পেজের বেশি যাওয়া যাবে না। হ্যাঁ, সারমর্ম মতো। সারমর্ম 1 পেজের বেশি যাওয়া যাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে লেটার টু দ্য এডিটর। এটা জিনিসটা কি, আপনারা ছোটবেলায় লিখতেন না, সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লিখুন, লিখতেন? ধরেন আপনাদের এলাকায় লোডশেডিং সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাট, আপনি এই সমস্যা উন্মোচন করে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখলেন, এই জিনিসটার নামই হচ্ছে লেটার টু দ্য এডিটর। কথা বুঝছেন? এরপরে সেকেন্ড জি পার্ট। স্যার। সেকেন্ড পার্টে খুব সিম্পলিফাইড একটা সলিউশন, দুটা রচনা থাকবে আপনার। এই দুটা রচনার মধ্যে হচ্ছে প্রত্যেকটাতে 25 নম্বর করে, মার্ক কত? 50। 50। তবে মাঝে মধ্যে দেখা যায় রচনা একটা আসে, একটাতেই 50 মার্ক থাকে। তবে একটা আসলে সুবিধা, কারণ ওই একটা কনসেপ্টই পুরোটা লেখা যায়। কিন্তু যদি দুইটা আসে, দুইটা আসলে আপনাকে দুই কনসেপ্টে ভাবতে হয়। স্যার কথা তাহলে বুঝতে কতটুকু পারছেন? লিখতে হয়? হ্যাঁ হ্যাঁ, স্যার এত নাম্বার তাহলে কতটুকু লিখতে হবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে, যে কত মার্ক কতটুকু লিখতে হবে। অতীতে যে বিসিএস গুলো গেছে সেখানে কোনো জায়গা ফিক্স করা থাকতো না, কিন্তু ভবিষ্যতে যে বিসিএস গুলো আসবে সেখানে জায়গা ফিক্স করা থাকবে। এই জন্য আপাতত আমি কোনো ধারণা দিতে পারতেছি না, তবে একটা ছোট্ট রাফ আইডিয়া দিই। ব্যাংকে সাধারণত দেখা যায় যে 35 মার্কের জন্য 4 পেজ লিখতে হয়, এপিডোপিড মিলে 4 পেজ। এখানে হয়তো 25 নম্বরের জন্য আপনাকে 4 পেজই দিবে। আগে যেটা হইতো যে 50 নম্বরের একটা রচনা অনেকে লিখতো 16-17 পেজ, আবার অনেকে লিখতো 7-8 পেজ। এখন দুইটা বড় ভাইয়ের কথা বলবো, যে উনি হচ্ছে 43তম বিসিএস এ, 41তম বিসিএস এ। একজন লিখছে 16-17 পেজ, কোনো ক্যাডার পায় নাই। একজন লিখছে 7 পেজ, সে ফরেন ক্যাডার। অর্থাৎ এখানে কোয়ান্টিটি ম্যাটার করে না, ম্যাটার করে কি? কোয়ালিটি। কোয়ালিটি। আপনার লেখার কোয়ালিটিটা জরুরি। এখন এখানে অপশন থাকতেও পারে, মনে করেন আগে যেটা করতো, একটা 5টা রচনা দিত, একটা লিখতে হইতো, কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়ে গেছে, আপনি কোনো অপশন পাবেন না। আপনাকে যে দুটা দিছে সেই দুটাই লিখতে হবে। কথা বুঝছেন? এবং বাংলাতেও কিন্তু রচনা আছে, বাংলাতেও কিন্তু মার্ক 50 মার্ক। তো এবার বাংলা রচনা কি দিছে জানেন? কোনো অপশন দেয় নেই। আপনার টপিকটা দেখে রাগ রাগ উঠবে। টপিকটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যে তারুণ্য, এটা হচ্ছে আপনার রচনার টপিক। আচ্ছা বলেন তো ভাই, টপিকটা দেখার সাথে সাথে মেজাজ খারাপ হয় না? জি মানে দুনিয়াতে এত টপিক থাকতে এইটা কেন? পরিবেশ সম্পর্কে দিতে পারতো, জলবায়ু দিতে পারতো, তারপর নারীদের সাফল্য দিতে পারতো, কিন্তু না, দিছে কি? আধুনিক বাংলা সাহিত্যে তারুণ্য। এখন এটার উপরে 50 মার্কের রচনা, একটা অত্যাচার। কিন্তু কিছু করার নাই, আপনাকে ওই পরিমাণ স্কিল অর্জন করতে হবে। এরপরে হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা 25 মার্ক, আবার ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ 25 মার্ক। তাহলে দেখেন ট্রান্সলেশন এখানে 50, আর বাংলায় পরীক্ষায় থাকে ট্রান্সলেশন 15, এই দুটা মিলে হচ্ছে 65। এই হচ্ছে টোটাল রিটেনের সিলেবাস। স্যার তাহলে ওই যে আমরা যে পার্টস অফ স্পিচ
অনেক কিছু করতেছি, ওগুলা তো আসতেছে না sir। না, ওগুলা তো আসবে না, কিন্তু কথা হচ্ছে ওগুলা ফিলের জন্য করতে হয়। রিলির জন্য। কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন কি কোনো গ্রামার ছাড়া লিখতে পারবেন রে বোন? কেন স্যার? না। তাইলে তার সেকেন্ড পার্টটা কিভাবে ইমপ্রুভ করা যায়? আগে ভাই একটু আমি যেটা সাজেশন থাকবে, ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা আস্তে আস্তে করব। আপাতত সিলেবাস সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে আমি দিলাম, বুঝতে পারছেন? যত স্যার আপনাদের যে সাথে সেকেন্ড পার্ট, স্যার এক কথা, সেকেন্ড পার্টের যে স্যারের যে 100 নাম্বারটা, এগুলা কিভাবে লিখবে এটা কি স্যার আপনি একটু দেখা দিবেন, নাকি হচ্ছে এটা কোনো এটা আলোচনা আলাদা করবেন? ক্লাস হবে, আলাদা ক্লাস হবে, প্যারা নাই। ঠিক আছে স্যার। আপনি রিল্যাক্সে থাকেন ভাই, কেবল তো শুরু, জার্নি অনেক বড়। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। পিডিএফ কবে দিবেন আপনি এটা? স্যার আপনি আপনারা কততম পিডিএফটা, বিসিএস? আমি ভাই বিসিএস ক্যাডার না। হ্যাঁ, একদম স্যার আপনি সহজ বিসিএস কথা। দেন নাই? আমি বিসিএস দিয়েছিলাম কিন্তু আসছে নন ক্যাডার। ও ঠিক আছে, আচ্ছা। বয়স ভাইবেন না, বয়স শেষ হয়ে গেছে। এখনো আশা করি 3টা বিসিএস দিতে পারবো। কথা বুঝছেন? 51তম দিবেন জি স্যার? স্যার। 51তম ইচ্ছা আছে যদি এখন রিজিকে থাকে। আর আমাদের হচ্ছে যারা আইবিএ থেকে আমরা যারা পড়ি, এদের আসলে বিসিএস নিয়ে অতটা ক্রেজ থাকে না। আমাদের মূলত কর্পোরেট সেক্টরের দিকে টার্গেট বেশি থাকে। তারপরেও আমি কেমনে কেমনে জানি ঘুরে ঘুরে সোনালী ব্যাংকে আয় করছি। আগে ছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এমটিও পোস্টে, এখন দেখা যাক। আপনার ডান। একটা কথা স্যার, আমি গত পরীক্ষায় মানে উল্টাপাল্টা ব্যবহার করছি। কেন, আমি কি বলছিলাম কোন তো? মানে ওই যে আপনি পড়ানোর মাঝে বলছিলেন না, ইংলিশ ধরাই ধরাই আছে, আপনারা যেইটা উত্তর মনে করবেন ওইটা না, কিন্তু এই থিওরিটা আমার পুরা পরীক্ষার মাঝে পড়ে গেছে স্যার। কেন ভাই, আমি তো এই কথা বলার পরে আপনাদেরকে, আপনি কোন একটা ব্যাচে ছিলেন, ইমরান ভাই। জি স্যার। মানে ওকে। হয়েছে কি, আপনার এটা তো ইংলিশে প্রয়োগ করা ছিল, কিন্তু আমার এটা আমি প্রয়োগ করে ফেলাইছি মানে ইয়াতে কি বলে পুরো পরীক্ষায় আমি আমার এই থিওরিটা প্রয়োগ হয়ে গেছে, আর এই জন্য অনেকটা ই হয়েছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, দেখি আর একটু আগাই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে। যাই হোক ভাই, তাহলে কোনো প্রশ্ন নাই আশা করি। তাহলে আমি আজকে একটু বিদায় নেই। ওকে পিডিএফ স্যার। কবে দিবেন? পিডিএফটা আপনার কালকে কিংবা পরশু পেয়ে যাবেন। কালকে তো শুক্রবার, আশা করি পরশু পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ভাই, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, আজকের মতো ভালো থাকেন। সালাম আলাইকুম ওকে। রহমতুল্লাহ। That's wrong.